যুদ্ধের আঁচ এবার বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ডে। লোহিত সাগরে নতুন ফাঁদ ইরানের। সীমান্তে তারেক সরকারের মাস্টার স্ট্রোক। স্বাধীনতার পর প্রথমবার বেড়া নির্মাণের ঘোষণা। যুদ্ধের সমীকরণ পাল্টাচ্ছে তেহরান। অত্যাধুনিক যুদ্ধ বিমানে আমেরিকার চিন্তার কারণ ইরান। শুধু দক্ষিণ ইরানে আমেরিকার হামলা। হরমুজ ঘিরে তেহরানের দীর্ঘদিনের যুদ্ধ কৌশল ফাঁস। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার আড়ালে চরম চাপ। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলা। মালয়েশিয়ায় ইসরায়েলি দেখলেই বহিষ্কার। মধ্যপ্রাচ্য সংকটের মাঝে মুসলিম বিশ্বের নতুন বার্তা। মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল। ইরানের অপারেশন নাসর 2 নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। এবং 2026 বিশ্বকাপের গোল্ডেন বল কার হাতে? মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে নতুন তোলপাড়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাত যেন এবার যুদ্ধক্ষেত্রের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বৈশ্বিক অর্থনীতির হৃৎপিণ্ডে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের কৌশলগত জলপথ বাবেল মানদেবকে টার্গেট করেছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে ইরান সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে হুতি গোষ্ঠীর মাধ্যমে সেই নৌপথে চাপ সৃষ্টি করা হতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাত যেন এবার যুদ্ধক্ষেত্রের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বৈশ্বিক অর্থনীতির হৃৎপিণ্ডে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের কৌশলগত জলপথ বাবেল মানদেবকে টার্গেট করেছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে ইরানি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে হুতি গোষ্ঠীর মাধ্যমে সেই নৌপথে চাপ সৃষ্টি করা হতে পারে। যদি বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি রুটি একসঙ্গে ব্যবহৃত হয়, তবে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়তে পারে তেলের বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনীতিতে। হরমুজ প্রণালীকে ঘিরে টানটান পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে আরেকটি কৌশলগত জলপথ বাবেল মানদেব। রয়টার্সের প্রতিবেদনে ইরানের দুটি উচ্চ পর্যায়ের সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হুতি গোষ্ঠীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ প্রয়োজনীয় সামরিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে বাবেল মানদেব প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, তরলীকৃত গ্যাস এবং পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে নিরাপত্তা সংকট তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রতিফলন দেখা যেতে পারে বিশ্ব বাজারেও। অর্থনীতিবিদদের মতে, যদি হরমুজ প্রণালীর পাশাপাশি বাবেল মানদেবেও নৌ চলাচল বাধাগ্রস্ত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতির উপরও। বিশেষজ্ঞরা আরো বলছেন, সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে সৌদি আরব ও আমেরিকা। কারণ সৌদির পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তেল লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। একই সঙ্গে মিশরের সুয়েজ খালমুখী বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়তে পারে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নতুন সংকট তৈরি করতে পারে। হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলার অভিযোগে আন্তর্জাতিকভাবে আলোচিত। ফলে নতুন করে উত্তেজনা বাড়লে এই অঞ্চলে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতিও আরো জোরদার হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশ সীমান্তে একসময় শুধু প্রতিবেশীদেরই আধিপত্য দেখা যেত। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সীমান্তে খেলল মাস্টার স্ট্রোক। বাংলাদেশের জন্য যা ছিল প্রতিবেশীদের সিদ্ধান্ত, কিন্তু এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের নিজস্ব কৌশল। দৃশ্যপট যেন পুরো বদলে গেছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো সীমান্তে বেড়া নির্মাণের স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ। বলছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়। বাংলাদেশ সীমান্তে
একসময় শুধু প্রতিবেশীদেরই আধিপত্য দেখা যেত। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সীমান্তে খেলল মাস্টার স্ট্রোক। বাংলাদেশের জন্য যা ছিল প্রতিবেশীদের সিদ্ধান্ত, কিন্তু এটি এখন হয়ে উঠেছে বাংলাদেশের নিজস্ব কৌশল। দৃশ্যপট যেন পুরো বদলে গেছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো সীমান্তে বেড়া নির্মাণের স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ। বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে আর কোনো ছাড় নয়। সীমান্তে বেড়া নির্মাণের পরিকল্পনাটি উপস্থাপন করছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। বলছে মিয়ানমারের সীমান্ত জুড়ে 108 কিলোমিটার দীর্ঘ বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পার্শ্ববর্তী রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার হলে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির জন্য সহজ হবে সীমান্ত নজরদারি। মূলত 2024 সালের ডিসেম্বর মাসে মিয়ানমারের মংডু শহরের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। ফলে সীমান্তবর্তী এলাকায় বাহিনীটির নিয়ন্ত্রণ অনেকাংশেই বৃদ্ধি পায়। আর এর প্রভাবেই পুরো এলাকার নিয়ন্ত্রণ পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। এমনটাই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্যমতে সীমান্তের বহু এলাকায় এখন আর নেই প্রশাসনের কার্যকরী নিয়ন্ত্রণ। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সীমান্তে বৃদ্ধি পেয়েছে অস্থিতিশীলতা। একই সঙ্গে তীব্র হয়েছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি, সীমান্ত পথে চোরাচালান, স্থল মাইন আর অবিস্ফোরিত গোলাবারুদের হুমকি এবং বাংলাদেশি জেলেদের অপহরণের ঝুঁকি। বিজেপির দেয়া তথ্য মতে 2 বছর আগে আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পরই অনিশ্চিত আর অস্থিতিশীল হয়ে ওঠে সীমান্ত পরিস্থিতি। আগের মতো সুযোগ নেই মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের। ফলে এর বড় প্রভাব পড়ছে সীমান্তবর্তী মানুষের ওপর। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক, জীবন আর জীবিকা পড়েছে হুমকির মুখে। যদিও এখনো মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ প্রশাসনের আশঙ্কা, দুর্বল সীমান্ত নিরাপত্তা পরিস্থিতিতে সীমান্তে বৃদ্ধি পেতে পারে মাদক ও অস্ত্রের চোরাচালান। বিশেষ করে বাড়তে পারে ইয়াবা পাচার, অবৈধ অস্ত্র পরিবহন আর বিভিন্ন অপরাধী চক্রের অপতৎপরতা। এছাড়াও রাখাইন সংঘাতকে কেন্দ্র করে উদ্বিগ্ন বাংলাদেশ প্রশাসন। শুধু মিসাইল কিংবা ড্রোন নয়, আকাশে নিজের বীরত্ব ধরে রাখতে আর আমেরিকাকে ধসিয়ে দিতে অত্যাধুনিক বিমান শক্তিতেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। যে দেশটিকে এতদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তিতে মূল্যায়ন করা হতো, সেই দেশকে ঘিরেই এখন আলোচনার কেন্দ্রে যুদ্ধ বিমানের নতুন সমীকরণ। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের বিমান সক্ষমতা, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা এবং আকাশ যুদ্ধের সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুধু মিসাইল কিংবা ড্রোন নয়, আকাশে নিজের বীরত্ব ধরে রাখতে আর আমেরিকাকে ধসিয়ে দিতে অত্যাধুনিক বিমান শক্তিতেও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। যে দেশটিকে এতদিন শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শক্তিতে মূল্যায়ন করা হতো, সেই দেশকে ঘিরেই এখন আলোচনা কেন্দ্রে যুদ্ধ বিমানের নতুন সমীকরণ। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের বিমান সক্ষমতা, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং আকাশযুদ্ধে সম্ভাব্য পরিবর্তন নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক প্রতিযোগিতা আরো তীব্র হচ্ছে। আকাশপথের এই নতুন সমীকরণই বদলে দিতে পারে পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য। সংঘাতের শুরু থেকেই আকাশপথে একের পর এক বড় হামলা চালাচ্ছে ইরান, যার ধারাবাহিকতায় কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজানেও আঘাত হানে দেশটি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হয়েছিল ড্রোন হামলা চালিয়েছে ইরান, কিন্তু
অনুসন্ধানে উঠে আসে আসল তথ্য। জানা যায় যুদ্ধ বিমান থেকে চালানো হয়েছে বিধ্বংসী বিমান হামলা, আর এর নেপথ্যে ছিল ইরানের কাছে থাকা দুটি Su-24 যুদ্ধ বিমান। এমন ঘটনা প্রমাণ করে দেয় গেল কয়েক দশকের অচলাবস্থা কাটিয়ে উঠেছে ইরান, আধুনিকায়ন করেছে দেশটির বিমান বাহিনীকে, যার অন্তর্ভুক্ত ইরানের কাছে থাকা সব ধরনের আবহাওয়ায় কার্যক্ষম সোভিয়েত যুগের প্রায় 30টি সুপারসনিক Su-24 যুদ্ধ বিমান। বলা হচ্ছে সংস্কারের পর বিমানগুলোর সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এগুলো এখন ইরানের তৈরি অ্যান্টি রাডার স্মার্ট মিসাইল ও ক্রুজ মিসাইল বহনে সক্ষম। তাছাড়া এতে সংযুক্ত করা হয়েছে বিশেষ ধরনের টেরেইন ফলোইং রাডার, যার ফলে বিমানটি মাটি অথবা পানির খুব কাছ দিয়ে উড়ে প্রতিপক্ষের রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। ইরানের বিশ্বাস যুদ্ধবিমান শুধুমাত্র কোনো অস্ত্র নয়, এটি একটি দেশের সামরিক আত্মবিশ্বাসের প্রতীক। আর ইরানের সেই বিশ্বাসের পারদে নতুন মাত্রা যোগ করেছে বন্ধু দেশ রাশিয়া। ইরানের ফরমায়েশ অনুযায়ী প্রথম দফায় 20টি Su-35 যুদ্ধবিমান উৎপাদন করেছে দেশটি, যেটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে পরীক্ষিত আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। ঘটনাটিকে দেখা হচ্ছে কয়েক দশকের পুরনো ইরানি বিমান বাহিনী আধুনিকায়নের সবচেয়ে বড় প্রচেষ্টার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক বিষয়ক ম্যাগাজিন মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। বলছে 2023 সালে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে মোট 48টি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে দেশটি। বর্তমানে এগুলো কমসোমলস্কো অন আমুর এভিয়েশন প্ল্যান্টে ইরানের জন্য তৈরি করছে রাশিয়া। শুধু দক্ষিণ ইরানেই বারবার হামলা চালাচ্ছে আমেরিকা, এতে প্রশ্ন জাগে এটি কি যুদ্ধ কৌশল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য। ইরানের দাবি এর পেছনে রয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত সামরিক প্রস্তুতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিনের যুদ্ধ পরিকল্পনা। এমনটাই জানিয়েছে দেশটির রাধা সরকারি সংবাদ মাধ্যম মেহেরি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি বহু বছর ধরে প্রস্তুত করা একটি সামরিক কৌশলের অংশ। শুধু দক্ষিণ ইরানেই বারবার হামলা চালায় আমেরিকা, এতে প্রশ্ন জাগে এটি কি যুদ্ধ কৌশল নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য। ইরানের দাবি এর পেছনে রয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত সামরিক প্রস্তুতি এবং হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিনের যুদ্ধ পরিকল্পনা। এমনটাই জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি বহু বছর ধরে প্রস্তুত করা একটি সামরিক কৌশলের অংশ। ইরানের দাবি বর্তমানে দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং অন্যান্য সামরিক বাহিনী একটি অভিন্ন কমান্ডের অধীনে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিপক্ষকে আলাদা কোনো বাহিনীর নয়, বরং একটি সমন্বিত সামরিক শক্তির মুখোমুখি হতে হচ্ছে। ইরানি বিশ্লেষকদের মতে দ্রুতগতির যুদ্ধজাহাজ, সাবমেরিন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র, নজরদারি ড্রোন এবং গোয়েন্দা সক্ষমতা মিলিয়ে এমন একটি প্রতিরক্ষা বলয় তৈরি করা হয়েছে যেখানে একটি স্তর ভেদ করলেও সামনে অপেক্ষা করছে আরও শক্তিশালী প্রতিরোধ। তাদের দাবি হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তও সেই বার্তাই দিচ্ছে। মেহের নিউজ জানিয়েছে সম্প্রতি সেনাবাহিনী ও IRGCর শীর্ষ কর্মকর্তাদের যৌথ বৈঠকে সামরিক অভিযান, গণমাধ্যমে তথ্য প্রকাশ এবং যুদ্ধকালীন কৌশল নিয়ে সমন্বয় জোরদারের সিদ্ধান্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নতুন নয়। ইরানের সর্বোচ্চ নেতার সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভির দাবি প্রায় 1.5 দশক আগে সর্বোচ্চ নেতার নির্দেশে পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর পর্যন্ত একটি পূর্ণাঙ্গ সামরিক পরিকল্পনা তৈরি করা হয়েছিল। পরে সেটি অনুমোদনের পর সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের কাছে হস্তান্তর করা হয়।
সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালিয়ে থাকে তাহলে তেহরান কিংবা দেশের অন্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বড় ধরনের হামলা চালাচ্ছে না কেন? ইরানি বিশেষজ্ঞদের দাবি, ওয়াশিংটন জানে সংঘাত আরো বিস্তৃত হলে তারা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়বে যেখান থেকে সহজে বের হওয়া সম্ভব হবে না। তাই আপাতত দক্ষিণাঞ্চলে সীমিত হামলার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এবং বড় ধরনের সামরিক সংঘর্ষ এড়িয়ে চলছে। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬ষ্ঠ দিনে গড়িয়েছে দুই দেশের সামরিক সংঘাত। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য যখন নতুন করে যুদ্ধের দামামায়, তখন পর্দার আড়ালে উভয় পক্ষই রয়েছে চরম চাপে। অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক সক্ষমতা কিংবা রাজনীতি, সব মিলিয়ে দুপক্ষেরই পিঠ ঠেকেছে দেয়ালে। এমন পরিস্থিতিতে নতুন চুক্তি কোন দেশের বেশি প্রয়োজন, এ নিয়ে বিশেষ সংবাদ মাধ্যম প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ৬ষ্ঠ দিনে গড়িয়েছে দুই দেশের সামরিক সংঘাত। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য যখন নতুন করে যুদ্ধের দামামা, তখন পর্দার আড়ালে উভয় পক্ষই রয়েছে চরম চাপে। অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক সক্ষমতা কিংবা রাজনীতি, সব মিলিয়ে দুপক্ষেরই পিঠ ঠেকেছে দেয়ালে। এমন পরিস্থিতিতে নতুন চুক্তি কোন দেশের বেশি প্রয়োজন, এ নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, মুখে দুই দেশই আপোষহীন হুঙ্কার দিলেও যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষকেই। একদিকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক হামলায় লন্ডভন্ড ইরানের অর্থনীতি। 2012 সালে যেখানে দেশটির মাথাপিছু জিডিপি ছিল $8,000, 2024-এ এসে তা নেমে দাঁড়িয়েছে মাত্র $5,000। এমনকি 2012 সালে তেল রপ্তানি দৈনিক 22 লক্ষ ব্যারেল থেকে কমে 2025 সালে নেমে আসে দৈনিক 15 লক্ষ ব্যারেলে। অন্যদিকে 2025 ও 26 সালের যুদ্ধ অর্থনীতিকে করেছে আরও ভঙ্গুর। জুনের চুক্তির পর ইরানি মুদ্রার মান 15% বাড়লেও চলতি সপ্তাহে নতুন মার্কিন নিষেধাজ্ঞায় আবারও পতনের মুখে রিয়াল। অর্থনীতির পাশাপাশি বড় ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ইরানের সামরিক সক্ষমতাও। গবেষণা সংস্থা CSIS বলছে, যুদ্ধের প্রথম ধাপে ক্ষেপণাস্ত্রের মজুত 30% এবং ড্রোনের 60% হারিয়েছে তেহরান। তবে পাল্টা চাপে রয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে 12%। আমেরিকায় পেট্রোলের দাম ঠেকেছে রেকর্ড গ্যালন প্রতি $4.63, যা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ নাগরিকদের। এছাড়া 57% মার্কিনী মনে করেন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ জড়ানোর সিদ্ধান্ত ছিল ভুল, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। এর উপর যুক্ত হয়েছে মার্কিন অস্ত্রের ঘাটতি। টমাহক ও পেট্রিয়েটের মতো ব্যয়বহুল ও অতি প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতির শিকার হলেও অস্তিত্বের লড়াই সহজে নীতি স্বীকার করবে না। অন্যদিকে অস্ত্রের ঘাটতি মোকাবেলা, তেলের বাজারের নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সামলাতে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি এই মুহূর্তে ওয়াশিংটনের জন্যই হয়তো বেশি জরুরি। 2025 সালে গাজদায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ। এবার ইসরায়েলের নাগরিকদের জন্য কঠোর বার্তা দিল আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 2025 সালে গাজায় ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করেছিল মালদ্বীপ। এবার ইসরায়েলি নাগরিকদের জন্য কঠোর বার্তা দিল আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না বলেও জানান তিনি। একই সঙ্গে জোহর রাজ্যের একটি আবাসিক এলাকায় একজন ইসরায়েলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে দেশটির সরকারি সংস্থাগুলো।
এই তদন্তের সূত্রপাত জোহর ভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান নেটওয়ার্ক স্কুলকে ঘিরে ওঠা অভিযোগ থেকে। অভিযোগের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করে। তবে অভিবাসন বিভাগ জানিয়েছে, ফরেস্ট সিটিতে অভিযান চালিয়ে 266 জন বিদেশি নথিপত্র যাচাই করা হয়েছে এবং সবার কাগজপত্রই বৈধ পাওয়া গেছে। তবুও অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে সরকার। এর আগে 2025 সালে মালদ্বীপ ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পার্লামেন্টে আইন পাশ হওয়ার পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এতে অনুমোদন দেন। সরকারের ভাষ্য, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিষেধাজ্ঞাটি শুধুমাত্র ইসরায়েলি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কোনো ইসরায়েলের নাগরিকের অন্য দেশে বৈধ পাসপোর্ট থাকলে তিনি সেই পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে গাজায় সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও আইনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, মালদ্বীপের অর্থনীতিতে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব সীমিত, কারণ দেশটির মোট বিদেশি পর্যটকের তুলনায় ইসরায়েলি পর্যটকের সংখ্যা খুবই কম। তবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি। অন্যদিকে মালয়েশিয়ার সর্বশেষ ঘোষণাও ইসরায়েল ইস্যুতে দেশটির দীর্ঘদিনের নীতিগত অবস্থানকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে। আমেরিকার একের পর এক হামলার জবাবে এবার সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ছে ইরান। শুধু মিসাইল ছুড়েই ক্ষান্ত হয়নি দেশটি, সে মিসাইলের গায়ে দেখা গেছে ইরানের বর্তমান ও সাবেক সর্বোচ্চ নেতার ছবিও। আমেরিকার হামলার বদলা নিতে তেহরান শুরু করেছে অপারেশন নাসর 2। জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের এই অপারেশন নাসর 2 নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। টানটান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে। এই হামলা দাবি জানায় ইরানের আইআরজিসি। আমেরিকার একের পর এক হামলার জবাবে এবার সরাসরি মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ছে ইরান। শুধু মিসাইল ছুড়েই ক্ষান্ত হয়নি দেশটি, সেই মিসাইলের গায়ে দেখা গেছে ইরানের বর্তমান ও সাবেক সর্বোচ্চ নেতার ছবিও। আমেরিকার হামলার বদলা নিতে তেহরান শুরু করেছে অপারেশন নাসর 2। জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের এই অপারেশন নাসর 2 নিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। টানটান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে এই হামলার দাবি জানায় ইরানের আইআরজিসি। তাদের দাবি, খাইবার শেকান, জুলফিকার, সাজিল ও ফাতে 110 মডেলের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে গেছে মার্কিন ঘাঁটির দিকে, যেখানে স্পষ্ট দেখা গেছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ও তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। ভিডিওর সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করা না গেলেও কুয়েত, বাহরাইন ও জর্ডান নিশ্চিত করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া মিসাইলগুলো মাঝ আকাশে ভূপাতিত করেছে। ওয়াশিংটন ও তেহরানের এই সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 2026 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল শেষ পর্যন্ত কার হাতে উঠবে, এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমিকদের মনে। অর্থাৎ এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় কে? বর্তমান পরিস্থিতি বলছে এই দৌড়ে সবচেয়ে বড় দাবিদার লিওনেল মেসি। 39 বছর বয়সে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নেতৃত্ব, অসাধারণ পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে উঠেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। এখন পর্যন্ত 8 গোলের সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। 2026 ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল শেষ পর্যন্ত কার হাতে উঠবে, এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল প্রেমীদের মনে। অর্থাৎ এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে? বর্তমান পরিস্থিতি বলছে এই দৌড়ের সবচেয়ে বড় দাবিদার লিওনেল মেসি। 39 বছর বয়সেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নেতৃত্ব, অসাধারণ পারফরমেন্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে উঠেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।
এখন পর্যন্ত তার 8 গোলের সঙ্গে রয়েছে 4টি অ্যাসিস্ট। তাই অনেকের চোখেই তিনি এগিয়ে রয়েছেন গোল্ডেন বল জয়ের দৌড়ে। মজার বিষয় হলো গোল্ডেন বল জিততে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হওয়া বাধ্যতামূলক নয়। 2006 সালে জিনেদিন জিদান, 2018 সালে লুকা মদ্রিচ এবং 2014 সালে লিওনেল মেসি রানার্স আপ দলের হয়েও এই সম্মান জিতেছিলেন। কারণ ফাইনালের আগেই স্বীকৃত সাংবাদিকদের ভোটে নির্ধারিত হয় এই পুরস্কার বিজয়ী। তবে মেসির পথ একেবারে সহজ নয়। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহাম এবং আর্লিং হল্যান্ড রয়েছেন আলোচনায়। কিন্তু টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক প্রভাব, নেতৃত্ব এবং ম্যাচ জেতানো পারফরমেন্স বিবেচনায় মেসি এখন সবচেয়ে এগিয়ে। এখন প্রশ্ন একটাই, ফাইনালের মঞ্চে কি আরেকটি জাদুকরী পারফরমেন্স উপহার দিয়ে ইতিহাস গড়বেন লিওনেল মেসি, নাকি শেষ মুহূর্তে চমক দেখিয়ে গোল্ডেন বল ছিনিয়ে নেবেন অন্য কেউ? উত্তর মিলবে বিশ্বকাপের শেষ অধ্যায়ে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। যুদ্ধের আঁচ এবার বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ডে, লোহিত সাগরে নতুন ফাঁদ ইরানের। সীমান্তে তারেক সরকারের মাস্টার স্ট্রোক, স্বাধীনতার পর প্রথমবার বেড়া নির্মাণের ঘোষণা। যুদ্ধের সমীকরণ পাল্টাচ্ছে তেহরান, অত্যাধুনিক যুদ্ধ বিমানে আমেরিকার চিন্তার কারণ ইরান। শুধু দক্ষিণ ইরানে আমেরিকার হামলা, হরমুজ ঘিরে তেহরানের দীর্ঘদিনের যুদ্ধ কৌশল ফাঁস। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার আড়ালে চরম চাপ, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলা। মালয়েশিয়ায় ইসরায়েলি দেখলেই বহিষ্কার, মধ্যপ্রাচ্য সংকটের মাঝে মুসলিম বিশ্বের নতুন বার্তা। মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল, ইরানের অপারেশন নাসর 2 নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। এবং 2026 বিশ্বকাপের গোল্ডেন বল কার হাতে, মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে নতুন তোলপাড়।